নমস্কার, আমি সুদীপ্তা চ্যাটার্জি। আজকে ধুন স্টুডিওতে আমার প্রথম স্টুডিও রেকর্ডিং। আমি আজকে কবি জয়দীপ চট্টোপাধ্যায়ের কুন্তি কবিতাটি এখানে এসে রেকর্ডিং করলাম। একটা অসম্ভব ভালো কবিতা, আপনারা শুনলেই বুঝতে পারবেন। আমার যে সকল বন্ধুরা রয়েছেন যারা এই কবিতাটা শুনবেন ফেসবুকে, ইউটিউবে, বিভিন্ন জায়গায়, আপনারা অবশ্যই এটা শুনে লাইক কমেন্টস করবেন। এবং আজ আমার একটা অসাধারণ উপলব্ধি হয়েছে, অসাধারণ একটা আনন্দ পেয়েছি আমি, এবং জয়দীপদা নিজে থেকে আমাকে এই কাজটা করিয়েছে। ভীষণ ভালো, আপনারা সবাই কবিতাটা শুনবেন, এই অনুরোধ আমার রইল। এক বিরামহীন সংগ্রামের ধারাভাষ্য জীবন আমার। ভাগ্যের নিদারুণ দহনে বারবার ঝরেছে অশ্রু, রক্তাক্ত হয়েছি। তবু উঠে দাঁড়িয়েছি নতুন প্রত্যয়ে। বিরুদ্ধ সময়কে বলেছি, দেখো আমি হেরে যাইনি, মুছে যাইনি। আমি প্রতিকূলতা থেকে বারবার সংগ্রহ করেছি নতুন বাঁচার রসদ, যুদ্ধ জয়ের সঞ্জীবনী। আমি যাদব বংশীয় রাজা, সুরসেন কন্যা পৃথা, পঞ্চপাণ্ডবের মাতা কুন্তি। পুত্রের জন্মকালীন উৎসবে পিতা রাখলেন তার প্রতিজ্ঞা, নিজের অপুত্রক ভাগ্নের হাতে তুলে দিলেন আমায়। তখন আমার আর কতই বা বয়স, চেনা জগৎ ছেড়ে পাড়ি ভিন রাজ্যে, নতুন মহলে দাসী পরিবৃতা হয়ে বড় হওয়া। রাজা কুন্তিভোজের কন্যা, তাই আমার নতুন নাম কুন্তি। মুনি ঋষিদের প্রায়শই আগমন ঘটে রাজপ্রাসাদে। বিচিত্র প্রকাশভঙ্গি তাদের, কেউ সৌম্য ক্রোধী, কেউ স্নেহবৎসল। সৌভাগ্য আমার, সবাই এই বালিকার সেবায় উদারতায় প্রীত মুগ্ধ। একদিন আগমন ঘটল মহর্ষি দুর্বাসার। ক্রোধী এই মহর্ষিকে সাধ্যমতো আন্তরিক সেবায় তুষ্ট করার চেষ্টা করলাম। বিদায়কালে মহর্ষি কানে কানে দিয়ে গেলেন এক অমোঘ মন্ত্র। দাসদাসী পরিবৃত জীবনে জিতেন্দ্রীয় তপস্বী ছাড়া তখন আমার কাছে পুরুষের আর অন্য কোনো পরিচয় ছিল না। নিতান্ত কৌতূহলে একদিন সেই মন্ত্রে আবাহন করলাম কাঙ্ক্ষিত পুরুষকে। অব্যর্থ সম্মোহনী বশীকরণ মন্ত্রে হাজির হলেন সূর্যকান্তি তেজস্বী পুরুষ। নিতান্ত বালিকা বয়সে গর্ভবতী হলাম আমি। পরে ফিরেও তাকালো না সেই দৈব পুরুষ। মহর্ষির অবশ্য সাবধানবাণী ছিল, বালিকা বয়সে যেন কখনোই উচ্চারণ না করি সেই মন্ত্র। অগত্যা জীবনের প্রথম নারী ছেঁড়া ধনকে চোখের জলে নদীতে ভাসিয়ে দিতে বাধ্য হলাম। কুমারী মাতা হয়ে তখন কি বা করার ছিল আমার? সময়ের জ্বলন্ত অভিঘাত বুঝিয়ে দিল নির্মম বাস্তব। স্বপ্ন দিয়ে জীবন চলে না। কোমল মনটা ধীরে ধীরে পাল্টে যেতে লাগলো। বুঝে গেলাম জীবনে চলতে হবে একা, প্রতি মুহূর্তে মোকাবিলা করতে হবে বিরুদ্ধ ঘূর্ণির তাণ্ডব। কিছুদিন পরই প্রাসাদে স্বয়ম্বর সভার বিপুল আয়োজন। আমি হলাম কুরুকুলবধূ রাজা পাণ্ডুর পত্নী। নতুন পরিবেশে এসে বুঝলাম আমার জন্যে এখানেও অপেক্ষা করে নেই একটু স্বস্তির জীবন। বড় ভাই ধৃতরাষ্ট্র জন্মান্ধ হওয়ায় ছোট ভাই পাণ্ডু আজ সিংহাসনে।
রাজনীতির এক জটিল সন্ধিক্ষণে আবর্তিত হল জীবন। দুই ভাইয়ের মধ্যে যার সন্তান আগে জন্মাবে সেই পাবে সমস্ত রাজ্য। কাজেই পুত্রলাভের বাসনাকে নিশ্চিত করতে আমার স্বামী দ্বিতীয় বিবাহ করলেন মদ্র রাজকন্যা মাদ্রীকে। মৃগয়ায় গিয়ে জন্মগতভাবে দুর্বল পাণ্ডুরাজ ঘটিয়ে ফেললেন এক অনর্থ। সঙ্গমরত হরিণরূপী ঋষি দম্পতিকে হত্যা করে অভিশপ্ত হলেন। কোনো রমণীর সঙ্গে মিলনই ডেকে আনবে তার নিশ্চিত মৃত্যু। অগত্যা স্বামীকে নিয়ে বনবাসী জীবনের পথে পা বাড়াতে হলো। বনে গিয়ে একদিন স্বামীকে জানালাম ঋষি দুর্বাসার দেওয়া সেই বর, অবশ্যই কর্ণের কথা গোপন রেখে। উল্লসিত হয়ে উঠলেন আমার স্বামী। তিনি জানেন ক্ষেত্রজ পুত্র সংসারে স্বীকৃত ও বৈধ, এমনকি তারা রাজা হতেও পারেন অবলীলায়। ঋষি প্রদত্ত সেই মন্ত্র বলে স্বামীর নির্দেশক্রমে সর্বগুণ সম্পন্ন পুরুষদের একে একে আবাহন করলাম। আমার কোল আলো করে এলো 4টি ফুটফুটে সন্তান। আমি জানতাম এই সন্তানরা বিদ্যায়, বুদ্ধিতে, পরাক্রমে একদিন সবাইকে ছাপিয়ে যাবে। আমার জীবনের তখন লক্ষ্য একটাই, সন্তানদের তাদের পিতার সিংহাসনে অভিষিক্ত করা। আমার পুত্রেরা মেধা আর স্বভাবগুণে কুরুকুলে আজ সবার প্রিয়পাত্র হয়ে উঠেছে। গুরু দ্রোণের প্রিয়পাত্র অর্জুন, অধীত বিদ্যা প্রদর্শনের সময় অর্জুনই পেতে চলেছে সেরার স্বীকৃতি। হঠাৎ সামনে এসে দাঁড়ায় জ্যোতির্ময় এক কিশোর। জানা যায় সে কর্ণ। একে একে অর্জুনের সকল ধনুর্বিদ্যার কৌশল পুনরাবৃত্তি করে ঘুরে দাঁড়ায় গুরু দ্রোণাচার্যের সম্মুখে। সত্য বলতে অর্জুনকে কেউ এভাবে প্রতিদ্বন্দ্বিতা আহ্বান করবে এটা অবিশ্বাস্য ছিল। পরে ভালোভাবে তাকিয়ে দেখি সেই যুবকের দেহে শোভা পাচ্ছে কবচ কুণ্ডল। কেঁপে ওঠে অস্তিত্ব, আমার পায়ের তলার মাটি। এ কি তবে আমার সেই কুমারী জীবনের প্রথম সন্তান? সেই আজ চরম প্রতিপক্ষ স্বীকৃত সন্তানের? ভাগ্যের এ কি নিদারুণ পরিহাস। কিন্তু সে জনসমক্ষে বলছে সে অধিরথ সারথীর সন্তান রাধেয়। চোখের সামনে সেদিন কর্ণকে অঙ্গরাজ্য দান করে দুর্যোধন অভিষেকের উদ্যোগ নিল। আমি নীরবে দেখলাম আমার 2 মহারথী পুত্রের মধ্যে এক বিরুদ্ধতার প্রাচীর বরাবরের মতো মাথা তুলে দাঁড়ালো। লোকলজ্জা, কলঙ্ক আর অন্যদিকে পুত্রদের উজ্জ্বল ভবিষ্যতের দোলাচলে সেদিনও পারলাম না সত্যকে স্বীকার করতে। জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়লাম মাটিতে। তখন কি বা করার ছিল এই অভাগিনী মাতার? বিচিত্র ঘটনা প্রবাহ বারে বারে বদলে দিয়েছে মানসিকতা, আরো বেশি সতর্ক ও বিবেচক করেছে আমায়। বনবাসের সময় আশ্রয়দাতা ব্রাহ্মণকে রক্ষা করতে সন্তান ভীমকে যথেষ্ট ঝুঁকি নিয়ে বকরাক্ষসের কাছে পাঠিয়েছিলাম। ভীমের ওপর ছিল আমার অগাধ ভরসা। মনে পড়ছে কঠিন লক্ষ্যভেদ করে অর্জুনের দ্রুপদ কন্যা দ্রৌপদীকে ঘরে নিয়ে আসার সেই মাঙ্গলিক মুহূর্ত। আমি একজন নারী হয়ে বুঝেছিলাম গৃহলক্ষ্মী দ্রৌপদী এক অগ্নিশিখা।
ভাইয়ে ভাইয়ে গভীর প্রীতিময়তা নষ্ট হতে পারে এই নারীকে কেন্দ্র করে, কারণ দ্রৌপদীর আকর্ষণ পুরুষের পক্ষে দুর্নিবার। সেই সন্ধিক্ষণে দ্রৌপদীকে পঞ্চপতিকে বরণ করতে বলি, ভবিষ্যতের দিকে তাকিয়ে। সুখ হয়তো বেশি দিন থাকে না আমার সঙ্গে। যুধিষ্ঠিরের রাজ্য লাভ, রাজ চক্রবর্তী হয়ে ওঠা, কৌরবদের চক্রান্তে জুয়া খেলায় একে একে রাজ্য, ধন, পত্নীর সম্মান সব হারিয়ে সপরিবারে বনবাসী হয়ে যাওয়া। আমি একা থেকে গেলাম বিদুরের কাছে। কুরুক্ষেত্র যুদ্ধের ঠিক আগে যুধিষ্ঠির যখন শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে রাজ্যের দাবি ছেড়ে পঞ্চগ্রামের বিনিময়ে আপোষ করতে তৎপর, হ্যাঁ, তখন আমি গর্জে উঠেছিলাম নিজ সন্তানদের সিংহাসনে অভিষিক্ত করতে নয়, কুরুসভায় দ্রৌপদীর যে চরমতম অসম্মান হয়েছিল তার প্রতিবিধানের জন্য। রাজ্য নয়, ধন সম্পদ নয়, এক নারী হয়ে অপর এক নারীর মর্যাদা রক্ষার জন্য। হ্যাঁ, আমি সেদিন দাপর যুগে দাঁড়িয়ে বলেছিলাম, একজন নারীর প্রতি অপমানের বদলা নেবার প্রতিশ্রুতি যে ভুলে যায়, সে আর যাই হোক আমার সন্তান নয়। শুরু হলো যুদ্ধ। আমার বিশ্বাস ছিল ভীষ্ম, দ্রোণের মতো মহারথীদের হাতে পাণ্ডবদের বিশেষ ক্ষতির সম্ভাবনা নেই। একমাত্র চিন্তার কারণ আমারই গর্ভজাত সন্তান কর্ণ, যে বলিষ্ঠ হাত ভাইদের সুরক্ষা দিতে পারত। সেই হাতই আজ বিরুদ্ধতার অস্ত্র তুলে নিয়েছে। একজন মাতা হয়ে নিরপেক্ষ থাকাই হয়তো সঙ্গত ছিল, কিন্তু আমার কাছে পঞ্চসন্তানের দাবি সেদিন বড় হয়ে দেখা দিল। উষাকালে স্নান সমাপনে নদীবক্ষে সূর্য বন্দনা করেন কর্ণ। পুজো শেষে জল থেকে উঠে কোনো প্রার্থীকে বিমুখ করেন না। এটা আমার অজানা নয়। আসন্ন যুদ্ধে কর্ণ যাতে পাণ্ডব পক্ষে আসে, ভ্রাতৃঘাতী সংঘাত থেকে নিজেকে সরিয়ে নিতে পারে, তার জন্য অন্তিম চেষ্টা করেছিলাম আমি। তার জন্ম রহস্য আমার অসহায়তা জানিয়ে পঞ্চপাণ্ডবদের জ্যেষ্ঠ ভ্রাতার স্বীকৃতি দিতে চেয়েছিলাম সেদিন। এমনকি মাতা হয়ে দ্রৌপদীর স্বামিত্বের প্রলোভনও দেখাতে হয়েছিল আমায়, শুধু এক ভয়ঙ্কর রক্তক্ষয়ী যুদ্ধের হাত থেকে সমাজকে রক্ষা করতে। সব চেষ্টাই বিফলে গেল। যুদ্ধের অন্তিম পর্যায়ে দেখতে হয়েছে কর্ণের রক্তাক্ত প্রাণহীন দেহ। একজন মাতার কাছে এর থেকে নির্মম আর কি বা হতে পারে? আমি 5 পুত্রকে প্রথম কর্ণের পরিচয় দিয়েছিলাম সেদিন। চোখের জলে মর্যাদার সঙ্গে অগ্রজ ভ্রাতার অন্তিম কার্য করেছিল আমার পুত্রেরা। কিন্তু যার জন্য আমার এত সংগ্রাম, আত্মত্যাগ, সেই যুধিষ্ঠির আমাকে অভিশাপ দিল, নারী জাতি সত্য গোপন করতে পারবে না কোনো দিন। অথচ আমার বীর পুত্র কর্ণ, যাকে আমি দিতে পারলাম না আমার স্নেহ উজাড় করে, সে আমাকে অভয় দিয়ে অসময়ে বিদায় নিল। ভাগ্যের পরিহাসে রাজরানী, রাজমাতা হয়েও আমার জীবন কাটল উদ্বেগ, অনিশ্চয়তা আর দারিদ্র্যকে সঙ্গী করে। আমি হেরে যাইনি। বারে বারে অনেক ঘাম, অশ্রু
ও রক্ত ঝরেছে। নির্মম বিধিলিপির সমান্তরালে যুদ্ধ করে গেছি আজীবন। আমার বিজয় তাই বুদ্ধিমত্তা, ইচ্ছে শক্তির জয়, এক নারীর আপসীন সংগ্রামের জয়, এক ভাগ্য বিড়ম্বিতা নারীর পৃথিবীর বুকে চিরসংগ্রামের এক আবহমান কথামালা।